আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা অবজেক্টিভ কোশ্চেন সলভ করাবো। তো এটা একটা স্কুলের বার্ষিক পরীক্ষার রসায়ন প্রশ্ন। তো চলো আমরা এখানে কয়েকটা অবজেক্টিভ বুঝি। তো নাম্বার 1 আমাদের বলা হইতেছে কোনটি অপোলার যৌগ নয়। আচ্ছা, অপোলার যৌগ নয়, অপোলার আর নয় তুমি দাও কেটে, তাহলে থাকলো কি পোলার। আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস। তো অপোলার যৌগ নয় মানে হচ্ছে কোনটি পোলার যৌগ, এটা বুঝাতে চাইছে। তো এখানে পোলার যৌগ অপোলার যৌগ বোঝার জন্য তুমি মনে রাখবা, যদি দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর বেশি হয় তাহলে সেটা একটা পোলার যৌগ হয়। আর পোলারিটি ব্যাপারটা সম্পূর্ণটাই সমযোজী যৌগের একটা হিসাব। সমযোজী যৌগর মধ্যে আমরা পোলারিটি হিসাব করি। একটা আয়নিক যৌগ, তার মধ্যে প্লাস মাইনাস মেরু থাকবেই, এটা স্বাভাবিক। সো আমরা এটা সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য হলো পোলারিটি। এখানে যেগুলো সমযোজী যৌগ আছে এর মধ্যে দেখো NH3, নাইট্রোজেনের যদি তড়িৎ ঋণাত্মকতা দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 3, হাইড্রোজেনের 2.1। সো এদের পোলারিটি, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0.9, এদের পার্থক্য 0.9। তাহলে এটা একটা পোলার যৌগ এবং এই কারণেই NH3 পানিতে কিন্তু দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা উৎপন্ন করতে পারে। ওকে, তাহলে আমরা বুঝলাম আমাদের একের অ্যান্সার হলো NH3। 2 নম্বরে বলতেছে নিচের কোন যৌগটি অষ্টক অপূর্ণ। কোন যৌগটি অষ্টক অপূর্ণ? তাহলে তুমি যদি সবগুলো যৌগের মধ্যে খেয়াল করো, নাইট্রোজেনের লাস্ট শেলে আছে কয়টা ইলেকট্রন? 5টা, 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে 8টা। ফসফরাসের লাস্ট শেলে আছে 5টা ইলেকট্রন, 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, 3টা ইলেকট্রন দিয়েছে তাহলে 8টা। H2S সালফার লাস্টে আছে 6টা, 2টা হাইড্রোজেন আসছে, সমযোজী বন্ধন তৈরি হয়ে হবে 8টা। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের লাস্ট শেলে আছে মোট 2টা ইলেকট্রন, এখানে আরো 2টা ক্লোরিন তাদের ইলেকট্রন শেয়ার করলো, এতে করে বেরিলিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন হলো? মোট 4টা। তাই বেরিলিয়াম ক্লোরাইড এখানে তার অষ্টক অপূর্ণ। তাহলে আমাদের অ্যান্সার হলো বেরিলিয়াম ক্লোরাইড। কোনটি পানিতে অদ্রবণীয়? আমরা জানি পানিতে অদ্রবণীয় পদার্থ হচ্ছে AgCl, বেরিয়াম সালফেট, আবার তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি তোমাদেরকে মুখস্থ করাইছি। সো তুমি এইগুলো ভালো মতো মুখস্থ রাখবা, এদেরকে দেখা মাত্রই তুমি বুঝবা এটা পানিতে অদ্রবণীয়। বুঝছো? ওকে, একটা মিনিট, কাহিনী হলো কি ইয়ে হইতেছে। হ্যাঁ, তার কারণ হলো এখানে একটা ধরে রাখতে হবে, এবার আর হইব না। না সমস্যা, কিচ্ছু হবে না এরপরে। আচ্ছা, বুঝতেছো? তোমরা কি বুঝছো হিসাবগুলা? আচ্ছা, এগুলা তোমাদের অনেক বেসিক ক্লিয়ার করবে অ্যাকচুয়ালি। তাই এই যে যেমন পোলারিটি তোমাদের আছে। আচ্ছা, শুরু করি। 4 নম্বরে আমাদের কোয়েশ্চেন হচ্ছে K3FeCN6, K3FeCN6 এইখানে তোমার আয়রনের সুপ্ত যোজনী কত? তো এইখানে আয়রনের সুপ্ত যোজনী যদি হিসাব করি, এইখানে যদি আমি আয়রনের সুপ্ত যোজনী হিসাব করি তাহলে দেখো সিএন, সায়ানো যে মূলকটা আছে, সায়ানাইড যে মূলকটা আছে, তুমি মনে রাখবা এই জায়গায় কার্বন, কার্বনের চার্জ হয় +2, নাইট্রোজেনের চার্জ হয় -3। সো সায়ানাইড মূলকের জারণ মান -1। তাই যদি হয় তাহলে আমাদের এখানে আছে K3FeCN6, এখানে এটা নাই। তো সায়ানোমূলক আছে কয়টা? দুঃখিত, আমাদের আছে K3FeCN6 সায়ানোমূলক। আমরা জানি সায়ানাইড মূলকের -1 চার্জ আছে কয়টা? 6টা। পটাশিয়াম কত? +1 আছে কয়টা? 3টা। তাহলে এটা যদি +3 হয়, এটা যদি -6 হয়, পুরাটাকে জিরো করার জন্য, পুরা চার্জকে জিরো করার জন্য এটা কত হবে? আয়রনটা +3 হবে।
সো তাহলে দেখো +3 এটা -6, টোটালটার জারণ মান 0। তাহলে আমরা বুঝতেছি এইখানে আমাদের জারণ মান হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী। তাহলে এখন আমাদের আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা কত জানি? 3। তার এখানে সক্রিয় যোজনী কত? 3। সক্রিয় যোজনী বা জারণ মান 3। সো তাহলে সুপ্ত যোজনী কত হচ্ছে? সুপ্ত আমরা পাচ্ছি 0। 3 থেকে 3 বিয়োগ, সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ করলে আমরা পাই সুপ্ত। তাহলে এটার সুপ্ত যোজনী আমরা পাইতেছি 0। তো তাহলে পরের প্রশ্নটা দেখো, ফসফোনিয়াম ফসফেট। তো ফসফোনিয়াম PH4, ফসফোনিয়াম যার চার্জ হলো +1, ফসফেট PO4 যার চার্জ হলো তোমার কত? -3। সো ফসফোনিয়াম ফসফেট যখন আসবে PH4 আর PO4, তখন এইটার চার্জ 1, এটার চার্জ 3। সো এই 3 আসবে এইখানে, আসলে পুরাটাতে তুমি একটা ব্র্যাকেট দিবা, আর এই 1 আসবে এইখানে, 1 তো আর বসান লাগে না। সো তুমি পাইতেছো PH4 হোল 3 PO4। ওকে, আমাদের জারণ মান যদি কমে, দেখো লেড অক্সাইড প্লাস কার্বন, এখানে উৎপন্ন হয়েছে লেড প্লাস কার্বন মনোক্সাইড। এইখানে অক্সিজেনের জারণ মান -2, এটা আমরা জানি। সো লেড কত হবে? +2। ওইখানে লেড কত আছে? 0, যেহেতু সে একা একা আছে, মুক্ত অবস্থায় আছে। তাহলে যেহেতু লেডের জারণ মান তোমার কমতেছে, তাই লেড 2+, এটা একটা জারক। তো এখানে তো লেড 2+ নাই, কিন্তু লেড অক্সাইড তো আছে, লেড অক্সাইডই তো লেড 2+। তাহলে আমার অ্যান্সার হবে এইটা, লেড অক্সাইড একটা জারক। তাহলে লেড অক্সাইড যদি জারক হয়, এর কি হচ্ছে? বিজারণ হচ্ছে, ঠিক আছে। আর এই লেড অক্সাইড যদি জারক হয়, তাহলে কার্বন কি? বিজারকের কি হয়? জারণ হয়। তাহলে কার্বনের কি? জারণ হচ্ছে, ঠিক আছে। কার্বন জারক না, কার্বন হচ্ছে বিজারক। সো এটা আমার ভুল। তাহলে আমাদের অ্যান্সার হলো 1, 2। কোন যৌগটিতে সালফারের জারণ মান +4? মনে রাখবা, SO3 যৌগমূলকে এইখানে সালফারের জারণ মান +4 হয়, আর অক্সিজেন 3টাতে -6, টোটাল তোমার চার্জ আসে -2। তো আমি এখানে SO3 দেখতেছি, এইটাই পটাশিয়াম সালফেট। সো এখানে জারণ মান +4। অ্যান্টাসিড ওষুধ, এখানে কি বিক্রিয়া ঘটে? অ্যাসিড হলে তুমি কি খাও? অ্যান্টাসিড খাও। অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাই, মানে ক্ষার খাই। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যান্সার প্রশমন বিক্রিয়া। নিম্নের কোনটি বিজারক নয়? বিজারক নয় মানে কি? কোনটি জারক? মনে রাখবো, অক্সিজেন আর অক্সিজেন জাতীয় যেগুলো অধাতু আছে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল আছে, তারা সবাই জারক। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য মানে কার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে পারে, ইলেকট্রন প্রবাহিত হইতে পারে, এবং অবশ্যই সেটা গলিত বা দ্রবীভূত থাকতে হবে। তো গলিত বা দ্রবীভূত অবস্থায় তোমার কিন্তু গলিত লবণটা হবে আমার অ্যান্সার। অন্যদিকে আয়রন বা কপার বা গ্রাফাইট, এরা ইলেকট্রনীয় পরিবাহী, এরা নর্মাল অবস্থায় ইলেকট্রন পরিবহন করবে, ইলেকট্রনীয় পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় হইতে হবে। NaCl এর তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? NaCl এর তড়িৎ বিশ্লেষণে মূলত যেটা হয়, তোমার ওইখানে সোডিয়াম ক্লোরাইড, এখানে তোমার Na+ আর ক্লোরিন মাইনাস থাকে, অন্যদিকে পানিতে থাকে H+OH-। তো অ্যানোডে যায় কে? সবকিছুর হিসাব করে অ্যানোডে যায় ক্লোরিন মাইনাস, আর তোমার ক্যাথোডে যায় হলো H+। তো সোডিয়াম হাইড্রোক্সাইড ও উৎপন্ন হয়, এটা কি? পাত্রের ভিতর থাকে। তাহলে কোনটা থাকে না? সোডিয়াম। শুধু সোডিয়াম কিন্তু এখানে নাই, H+ আছে, Cl- আছে। এগুলা কিন্তু পরবর্তীতে হাইড্রোজেন এবং ক্লোরিনে পরিণত হয়, আর NaOH উৎপন্ন হয়, Na উৎপন্ন হয় না। তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে এবং অ্যানোডের ক্ষয় হয়, এটা তুমি মনে রাখবা। তাহলে আমাদের অ্যান্সার 1 ও 3। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কত টন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে? এটা 21.3, এটা মুখস্থ। লবণ সেতুতে ব্যবহৃত লবণ, যেই লবণগুলো ব্যবহার করলে লবণ সেতু কোনো এফেক্ট হয় না, অর্থাৎ বিক্রিয়া এরা করে না, এরকম
তো এখানে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট তিনোটাই সত্য। সো অ্যান্সার 1 2 3। পরের প্রশ্নে বলতেছে লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত? ডেসিমোলার দ্রবণ, তো ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত এটা আমাকে বলা হইতেছে। তো আমরা যদি দেখি ডেসিমোলার দ্রবণ মানে কত? 0.1 মোলার। যেখানে তোমার এস হলো, যেখানে তোমার এস হলো 0.1 মোলার, সেটা হচ্ছে ডেসিমোলার। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি। এস এম ভি, আমার এস এর মান 0.1, এম এর মান কত? 98 সালফিউরিক অ্যাসিড। ভি এখানে বলছে লিটার দ্রবণ, কোনো লিটারের কথা বলে নাই, তো লিটার মানে হচ্ছে তাহলে 1 লিটার, তাহলে আমি 1 দিব। এইটার মান আমার যা আসে আমি মান পাবো 9.8 গ্রাম। তো আমরা 9.8 গ্রাম পাচ্ছি। একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ বেনজিন, বেনজিনের সংকেত কি? C6H6। অ্যাসিটিলিন C2H2, C2H2, এটা হলো অ্যাসিটিলিন। সো এটার সংকেত কি? CH, স্থূল সংকেত। এটার স্থূল সংকেত কি? CH। তাহলে আমরা বুঝলাম এখানে আমার একের অপশন কারেক্ট। প্রোপিন আর সাইক্লোপ্রোপেন, প্রোপিন আর সাইক্লোপ্রোপেন দুইটারই তোমার সংকেত হলো C3H6। সো আমার এইটারও স্থূল সংকেত সেমই হবে। অন্যদিকে মিথানল আর ইথানল, মিথানল হচ্ছে CH3OH, ইথানল হচ্ছে C2H5OH, এদের স্থূল সংকেত তুমি দেখবা একই হবে না। সো আমি অ্যান্সার পাচ্ছি 1 2। এরপর আমাদের একটা অঙ্ক আছে, এ পাত্রে পানি যোগ করে 600 ml দ্রবণ তৈরি করলে মোলারিটি কত হবে? এ পাত্রে হলো চুনা পাথর আছে, মোলারিটি চাইছে, মোলারিটি এস চাইছে। এস ইকুয়াল টু সূত্র কি আমরা জানি? W/mv। সো ডাব্লিউ কত এখানে? 60 গ্রাম। এম কত? এম হচ্ছে তোমার চুনা পাথর, চুনা পাথরের আণবিক ভর আমরা জানি 100। ভি কত আছে আমার এখানে? 600 ml। 600 ml মানে কত? 0.6 লিটার। সো সব হিসাব করে আমি দেখবো এটাও 60 আসে, 60/60 1। তা আমার অ্যান্সার হলো 1, অ্যান্সার 1। এই দুইটার বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এত, উৎপন্ন লবণ এত। অঙ্কটা করবা, এখানে অঙ্কটা করার সময় তোমাকে চুনা পাথর আর HCl এর বিক্রিয়াটা দিতে হবে। চুনা পাথর আর HCl এর বিক্রিয়া তুমি যদি দাও, ক্যালসিয়াম কার্বনেট আর HCl, কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড হবেই, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, তাহলে আমার একটা ক্যালসিয়াম আর দুইটা ক্লোরিন থাকে, তাহলে উৎপন্ন করবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সো এইখানে আমার কে লিমিটিং বিক্রিয়ক? এটার ভর 100, HCl ভর 36.5, গুণ আছে 2, তাহলে আমরা পাইলাম কত? 73, পাইলাম 73। সো 100-র সাথে তোমার লাগে 73, তাহলে 60-এর সাথে তোমার লাগবে কত? 2 মোল HCl, 2 মোল HCl। আচ্ছা আমি নর্মালি এইভাবেই চিন্তা করতে পারি, আমরা আর ভর না দেখে এইভাবেই বলতে পারি, এটা যখন 2 মোল লাগে, এটা তখন লাগে 1 মোল, মানে 100 গ্রাম। তো এটা 2 মোলের সাথে এটা 60 গ্রাম দেওয়া আছে, 1 মোল দেওয়া নাই, 1 মোল হচ্ছে কম আছে, 1 মোল দেওয়া নাই, 1 মোল হচ্ছে কম আছে, তাহলে এইটাই আমার লিমিটিং বিক্রিয়ক, চুনা পাথরটা লিমিটিং বিক্রিয়ক। যারা বুঝো না আবার বলি, দেখো এটা 2 মোল, এটা কি 1 মোল, তাহলে এটা যেহেতু 2 মোল, এটা যেহেতু 1 মোল, 2 মোলের সাথে এটার 1 মোল বা 100 গ্রাম লাগে, কিন্তু এখানে কিন্তু 100 গ্রাম দেয় নাই, 60 গ্রাম দিছে, তাহলে চুনা পাথরটা লিমিটিং বিক্রিয়ক। এবং সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। তো তুমি দেখো চুনা পাথর যেহেতু লিমিটিং বিক্রিয়ক, 100 গ্রাম চুনা পাথর যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তাহলে তুমি দেখতেছো 100 গ্রাম চুনা পাথর থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছ কত? 44 গ্রাম, কারণ কার্বন ডাই অক্সাইড আণবিক ভর 44। তাহলে একে কত আর তোমার 60-তে কত? তো 60-র জন্য তুমি এখানে পাবা 44 × 60/100,
তাইলে তুমি এই মানটা পেয়ে যাবা। উৎপন্ন লবণের পরিমাণ 66। একইভাবে তুমি বলবা 100 গ্রাম থেকে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কতটুকু পাও। ক্লোরিন 71 আর এটা 40, 71 আর 40 111। 100 গ্রাম থেকে 111 পাই, তাহলে 60 গ্রাম থেকে কত পাই হিসাব করলে এটাও বের হবে। অ্যান্সার 1 2 3। অ্যালুমিনিয়াম সালফেটে সালফারের শতকরা সংযুতি কত? অ্যালুমিনিয়াম সালফেটে সালফারের শতকরা সংযুতি এটা যদি আমার বের করতে হয়, তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর দেখতে হবে। আচ্ছা, আমরা যদি চিন্তা করি অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। অ্যালুমিনিয়াম আছে দুইটা। আর কি আছে? সালফার আছে কয়টা? তিনটা। আর কি আছে? অ্যালুমিনিয়াম আমার দুইটা, সালফার আমার তিনটা, অক্সিজেন আমার 3 4 12টা। তাহলে অ্যালুমিনিয়াম দুইটার ভর কত? 27 গুণ 2 54। এটার ভর কত? 3 32 96। আর এইটা 12টা অক্সিজেন, এক একটা অক্সিজেনের ভর কত? 16। তাহলে 16 গুণ 12 কত হচ্ছে? 160 আর 32 192। তাহলে এই টোটালটার হিসাব তুমি করবা, এই ভরগুলোর হিসাব করবা। এই টোটাল ভরটা তুমি লিখবা নিচে, কত হচ্ছে? 192 96 আর 4 100 150 150 আর 200 কত? 150 আর 200 350, 350 থেকে 8 কম 342। এটা হলো 342। উপরে থাকবে কি? শুধু সালফার 96 ইন্টু দিবা কত? 100%। তাহলে এইখান থেকে তুমি তোমার মানটা পেয়ে যাবা। এখানে যেটা আসে বলে দিবা। ফসিল ফিউল নয় কোনটি? ফসিল ফিউল নয় হচ্ছে তোমার ইথানল। ত্রিযোজী রেডিকেল, রেডিকেল হচ্ছে তোমার যৌগমূলক। কার যোজনী 3? ফসফেটের যোজনী 3। কোনটি তোমার কোনটি বন্ধন শক্তি সর্বাধিক? কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? নাইট্রোজেন। কারণ তুমি জানো নাইট্রোজেনে N ট্রিপল বন্ড N, সো এইটার বন্ধন শক্তি সর্বাধিক। নিচের কোনটির মধ্যম মানের সক্রিয় ধাতু? কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু? এটা হচ্ছে তোমার জিঙ্ক। কারণ তুমি মনে রাখবা, কে না কে ম্যাকগ্যাভার এলো যেন ফিরে পাবে, হাই কুলাঙ্গার হাজিয়াস পেটাবে আমার, এই যে আমরা একটা সিরিয়াল বলি বা সিরিজ বলি, ওইখানে জিঙ্ক আয়রন এইগুলা হচ্ছে তোমার মধ্যম সক্রিয়। সো এখানে অ্যান্সার হবে জিঙ্ক।